সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব হাসিনার ধরে তারেকের পতনের খলনায়ক সেনাপ্রধান ওবাকার। যে কোনো মুহূর্তে পতন হবে তারেকের। যার হাত ধরে ক্ষমতার শিখরে উঠেছিলেন শেষ পর্যন্ত তিনিই কি শেখ হাসিনার রাজনৈতিক পতনের নেপথ্যের সবচেয়ে বড় চরিত্র? বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রশ্নটাই সব থেকে সামনে আসে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে। একটি বিষয় নিয়ে বিতর্ক জোরালো হয়, তা হলো শেখ হাসিনার সব থেকে আস্থাভাজন সেনা কর্মকর্তাই কি পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে গদ্দারি করেন? শেখ হাসিনার অতি আস্থাভাজন সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত জেনারেল ওয়াকারুজ্জামানই সংকটের মুহূর্তে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। প্রবাহ বলে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিরে দেখা যাক সেনাপ্রধানের উত্থান। 1966 সালে ঢাকায় জন্ম ওয়াকারুজ্জামানের। 85 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হওয়ার পর ধাপে ধাপে উঠে আসেন নেতৃত্বের প্রথম সারিতে। বাংলাদেশ মিলিটারি একাডেমি, ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ব্রিটেনের জয়েন্ট সার্ভিস কমান্ড কলেজ এবং কিংস কলেজ লন্ডনে উচ্চশিক্ষা তাকে একজন পেশাদার সেনা আধিকারিক হিসেবে আলাদা পরিচিতি দেয়। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশন, পদাতিক বাহিনীর নেতৃত্ব এবং দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাকে সেনাবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য মুখে পরিণত করে। তবে শুধু পেশাগত দক্ষতাই নয়, ওয়াকারের উত্থানের পিছনে রাজনৈতিক আস্থার গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা। স্ত্রী সায়ানাজ কমলিকা জামান শেখ হাসিনার খুড়তুতো বোন। সেই পারিবারিক সম্পর্কের পাশাপাশি সে বলে তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার আত্মীয় হওয়ায় রাজনৈতিক আস্থার সম্পর্ক আরো দৃঢ় হয় বলেও মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। শিক্ষা নীতি, নিরাপত্তা কৌশল এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের বহু সিদ্ধান্তে তিনি সরাসরি যুক্ত ছিলেন। 2024 সালের 23 জুন শেখ হাসিনার সরকারের আমলেই ওয়াকারকে সেনাপ্রধান করা হয়। অনেকের মত আওয়ামী লীগ সরকারের পূর্ণ আস্থা না থাকলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু যে হাসিনা তাকে এই দায়িত্ব দিয়েছিলেন তার সংকটকালে কি পাশে দাঁড়িয়েছেন সেনাপ্রধান? এখানে আসে সেনাপ্রধানের গদ্দারি প্রসঙ্গ। তাহলে কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের শাসনভার নিজের হাতে ইচ্ছে ছিল নেওয়ার সেনাপ্রধানের গুরু দায়িত্ব পাওয়ার পর সে রাজনীতিতে আসে বিশাল এক অস্থিরতার ঢেউ। জুলাই বিপ্লবের নামে দেশ জুড়ে তৈরি হয় এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি। দেখতে দেখতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত করে সরকার কঠোর অবস্থান নেয় বলে অভিযোগ ওঠে। সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাবাহিনীর ভূমিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সরাসরি ব্যবহার করার বিষয়ে ওয়াকারুজ্জামান অনাগ্রহী ছিলেন। সাধারণ মানুষের উপর গুলি চালানো বা কঠোর দমন নীতিতে সেনাকে নামানোর পক্ষে তিনি ছিলেন। একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয় পরিস্থিতি দ্রুত এমন জায়গায় পৌঁছয় যেখানে শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপরই বাংলাদেশে হাল ধরেন সেনাপ্রধান। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সময়ে ঘোষণা করেন দেশে শান্তি ও শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেন। সেই মুহূর্ত থেকে কার্যত দেশের প্রশাসনিক নিয়ন্ত্রণ সেনাপ্রধানের হাতে রয়েছে বলে স্পষ্ট বার্তা যায় দেশ বিদেশে। সেনাপ্রধান ওয়াকল্পিতভাবে শেখ হাসিনাকে সরিয়েছেন, এই দাবি ঘিরে বিতর্ক আজও রয়েছে। কিন্তু এটাও সত্যি যে সংকটের মুহূর্তে সেনাবাহিনীর অবস্থানই ক্ষমতার পালাবদলের সব থেকে বড় নির্ধারক হয়ে ওঠে। আর সেই অবস্থান নির্ধারণ করে ওয়াকারি। তাই বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে তিনি একই সঙ্গে শেখ হাসিনার আস্থাভাজন সেনাপ্রধান এবং তার ক্ষমতাচ্যুতির পরবর্তীকালে বাংলাদেশের শান্তি ফেরানোর বার্তাবাহক, এই দুই পরিচয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সমালোচকদের দাবি শেখ হাসিনার আস্থা ও ক্ষমতার সিঁড়ি বেয়ে শীর্ষে উঠে সংকটের মুহূর্তে তিনি রাজনৈতিক সমর্থন প্রত্যাহার করেন, যা সরকারের পতনকে ত্বরান্বিত করে। ইউনুসের চক্রান্তে প্রায় 2 বছর ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই 2 বছরে একাধিক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতৃত্বে বড় অংশ দেশের বাইরে বা আইনি জোট, তবুও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের সংগঠন। পুলিশের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের দাবি 5 প্রবীণ নেতাকে সামনে রেখে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে এই আওয়ামী লীগের দ্বিতীয় ইনিংসের নীল নকশা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই একটি গোপন রিপোর্ট নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে দলটির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে জামিনে থাকা 5 জন প্রবীণ নেতাকে সামনে রেখে আবার সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চলছে। যদি এসব তথ্যের বিষয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার কারামুক্তি দিবস এবং 6 দফা দিবসকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সরকার উদ্যোগ নেওয়া হয়েছিল। গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম, সমাজ মাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সাংগঠনিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পোস্টারিং, লিফলেট বিতরণ এবং মানববন্ধনের মতো কর্মসূচির তথ্য ও সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সবথেকে বেশি আলোচনায় এসেছে 5 নেতার নাম। প্রতিবেদনে বলা হয়েছে সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডক্টর সেলিনা হায়াত আইভির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা মূল্যায়নের দাবি করা হয়েছে এই নেতাদের ঘিরে দলীয় যোগাযোগ পুনর্গঠন এবং সাংগঠনিক সমন্বয়ের চেষ্টা হতে পারে। যদি প্রতিবেদনে বলা হয়নি যে তারা প্রকাশ্যে এই ধরনের উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বরং তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের আরেকটি গুরুত্ব হল সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি। সেখানে দাবি করা হয়েছে বিদেশে
অবস্থানরত কিছু নেতাকর্মী সীমান্ত দিয়ে দেশে ফিরে সাংগঠনিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। নিজেদের এলাকায় না থেকে প্রতি এলাকায় অবস্থান নিয়ে নতুন কমিটি গঠন এবং ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কারণেই সীমান্ত এলাকায় নজরদারি সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, জাতলাবাড়ি, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগাযোগ বজায় থাকার দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো বড় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও তার তৃণমূল নেটওয়ার্ক পুরোপুরি বিলীন হয় না। তবে সেই নেটওয়ার্ক কতটা হবে তা নির্ভর করে নেতৃত্ব, রাজনৈতিক পরিবেশ, আইনি বাস্তবতা, জনসমর্থনের উপর। ফলে কথিত গোয়েন্দা প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা হবে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখনো জিয়ে রয়েছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে পুনর্গঠনের চেষ্টা করলে রাষ্ট্র যদি সেই তৎপর কঠোর নজরদারি জারি রাখে তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই কারণেই 5 নেতাকে ঘিরে এই গোয়েন্দা মূল্যায়ন নিরাপত্তা প্রতিবেদন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন বিতর্কেরও সূচনা করেছে। পাকি অধিকৃত কাশ্মীরে জনরোষ ক্রমশ তীব্র হচ্ছে। একই সময় বাংলাদেশের রাজনীতিতেও বদলাচ্ছে কূটনৈতিক এবং রাজনৈতিক সমীকরণ। এই দুই ঘটনাকে কি আলাদা দেখা যায়, নাকি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতির অদৃশ্য সুতোই তারা একে অপরের সঙ্গে যুক্ত? ইসলামাবাদের অভ্যন্তরীণ সংকট কি এবার আঞ্চলিক রাজনীতিতেও নিয়ে তুলতে চলেছে? কাশ্মীরে অস্থিরতা, বাংলাদেশের নতুন সমীকরণ, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি শুরু হচ্ছে নতুন অধ্যায়? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আরো দ্রুত পরিবর্তনের মুখে। একদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জন অসন্তোষ আর অর্থনৈতিক সংকট এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ইসলামাবাদের জন্য নতুন চাপ তৈরি করছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পাকির সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি এবং শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়া কি নতুন এক কৌশলগত প্রতিযোগিতা দিচ্ছে? সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কর বৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য সংকট এবং প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলন আরো বিস্তৃত হয়েছে। সংগঠনের নেতারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে দমন পীড়নের তুলেছেন এবং কিছু বক্তব্য যেখানে নিয়ন্ত্রণ রেখার দুই পাশের কাশ্মীরিদের মধ্যে সংহতির আহ্বান জানিয়েছেন। এইসব ঘটনাকে পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। কারণ কাশ্মীর শুধু একটি ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক পরিচয়ের অন্যতম কেন্দ্রবিন্দু। ফলে সেখানে দীর্ঘমেয়াদী অস্থিরতা ইসলামাবাদের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশে বাড়ছে আন্তর্জাতিক নজর। রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কিছু ক্ষেত্রে উষ্ণ হওয়ার ইঙ্গিত মিলেছে। বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ এবং পাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়ে আলোচনা চলছে। তবে এই যোগাযোগকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাও সামনে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্র এখন বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। ভারত, চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকেই এই অঞ্চলে নিজেদের কৌশল প্রভাব বাড়াতে চায়। ফলে বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশকে ঘিরে কূটনৈতিক সক্রিয়তা বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্লেষকদের মতে দেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা। একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক, আর অন্যদিকে চীনের পাকিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ। এই সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে ঢাকার বড় পরীক্ষা। কাশ্মীরের ঘটনা প্রবাহ একটি স্পষ্ট করে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কখনো কখনো আঞ্চলিক ভূ রাজনীতিতেও প্রভাব ফেলে। পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ বাড়লে ইসলামাবাদ তার কূটনৈতিক কাজ বদলাতে পারে, যার প্রতিফলন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও পড়তে পারে। তবে প্রভাব কতটা গভীর হবে তা নির্ভর করবে প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সক্ষমতা এবং কূটনৈতিক সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অস্থিরতা, দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বড় শক্তিগুলোর বাড়তে থাকা প্রতিযোগিতা, এই তিনটি উপাদান আগামী কয়েক বছরে অঞ্চলের কৌশল মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি নিজের জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে এগোবে, নাকি আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? ওমানে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো, আবার শুনলাম যে খালেদা যে স্বপ্ন দেখেছে তার যে বাস্তবায়ন করছে। আমি ঠিক জানি না যে তার যে হাতে কোনো আলাদিনের চাচল কিনা যে মানে তার বিদ্যুৎ কেন্দ্র হয়ে যায় বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 19 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে।
ওই নামটা শোনা হলো, এরপর জমিটা দেওয়া হয়েছিল, 62 দেওয়া হলো আইয়ুব খান আমলে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি, কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র দুটি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখন, সেখানে দুটি বিদ্যুৎ কেন্দ্র, সেই তো ওই জমিটা পড়া। তারপর আবার উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর রাজীব নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পের ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে, সেগুলি আমরা একে একে সব সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসেছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবো না, সেই চুক্তিটা আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তো আজকে যখন আমার করা, যেমন রাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই রাডারও কিন্তু থার্ড টার্মিনাল করার সাথে সাথে এই রাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থালাস গ্রুপ এই রাডারটা তৈরি করে দিয়েছিল পুরোনোটা, নতুনটাও আমি চেয়েছি তারা করুক। তখন তাদের সঙ্গে আলোচনা করে 600 কোটি টাকায় এই রাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রে, মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এগুলো আমরা নিজের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। তার মাধ্যমে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি। সেখানে কিন্তু অন্যের কাছে ধার নিতে হয়নি। বাংলাদেশ ব্যাংকের থেকে 1% ইন্টারেস্টে সার্ভিস, সোনালী ব্যাংকে টাকা দেওয়া হতো, সোনালী ব্যাংক 1% সার্ভিস চার্জে টাকা দিত। দুর্ভাগ্য যে পদ্মা সেতু টোলের যে টাকাগুলি শোধ দেওয়া হচ্ছে না। কোন প্রজেক্টে টাকা ঈদের দিনে 4 কোটি বা 12 লক্ষ টাকার উপর সেখানে টোল আদায় হয়, কিন্তু একটা টাকাও কিন্তু ট্রেজারিতে যায়নি, সেটা দিয়ে লোন শোধ হয়নি। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে যত লোন নিয়েছে, কোনো লোনই কিন্তু সরকারও শোধ দেয়নি, তারেকও দিচ্ছে না। ঋণের বোঝাটা বাঙালি মাথার উপর চেপে রেখেছে। অর্থনীতি আজকে ধ্বংসের পথে, যেখানে 7%-এর কাছাকাছি আমাদের আমরা জিডিপি রেখে 450 বিলিয়ন মার্কিন ডলার, যা 2006 সালে ছিল মাত্র 70 বিলিয়ন মার্কিন ডলার। সেই 70 বিলিয়ন মার্কিন ডলার বিএনপি আমলে ছিল, সেটাকে 50 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। তার সাথে যদি আপনি আমাদের এখন আমার দুটো বদনাম দিল, তার দেবপ্রিয় প্রথম বলেছে, এখন দেখলাম তারেকও পার্লামেন্টে, তার মানে কি দাঁড়ালো, 234 বিলিয়ন পাচার করেছি, 450 বিলিয়ন আমি রেখে এসেছি, তার মানে প্রায় 700 বিলিয়ন। তো 70কে আমি 700 উন্নীত করলাম, তার জন্য একটা ধন্যবাদ পেতে পারি। আর 234 যদি আমরা পাচারই করে থাকি, তো কোথায় পাচার করলাম? তারেক জিয়া, খালেদা জিয়ার পাচার করার টাকা, সেই টাকা উদ্ধার করে কিন্তু ফেরত এনেছিলাম, এবং FBI এসে তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার নাইকো কেসে তার বিরুদ্ধে সাক্ষী প্রস্তুত ছিল। এখন সে নাইকোতে লয়ার থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা। অর্থাৎ এই চুরি ধরা হলো কেন, দুর্নীতি ধরা হলো কেন, এটা অপরাধ। কিন্তু এখন যে সব দুর্নীতি হতে, ওটার জন্য কিছু আসা যায় না। এটা হলো বাংলাদেশের অবস্থা। তো এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশের অর্থনীতির আকার 500 বিলিয়ন ডলারের বেশি, কিন্তু বিনিয়োগের খাতায় বাংলাদেশ পিছিয়ে ঘানা, উগান্ডারও পিছনে। একদিকে বিদেশি বিনিয়োগ বাড়ানো, আর অন্যদিকে বাস্তব ছবিতে হতাশার ছায়া। বিএনপি সরকার বিনিয়োগ টানার কথা বললেও প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশের মতো বড় অর্থনীতি বিদেশের প্রসারে ছোট অর্থনীতি দেশগুলির কাছেও পিছিয়ে যাচ্ছে? জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিবেদন 2026 অনুযায়ী 2025 সালে বাংলা সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI এসেছে 1.78 বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় এই প্রবাহ প্রায় 45% বৃদ্ধি পেলেও দেশের আকারের তুলনায় এই বিনিয়োগ এখনো অনেক কম। পরিসংখ্যান বলছে বাংলাদেশের জিডিপির আকার প্রায় 501 বিলিয়ন ডলার, অথচ অর্থনীতির আকারে অনেক ছোট উগান্ডা গত বছর পেয়েছে 3.36 বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ। একইভাবে ঘানা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মতো দেশও বাংলাদেশের তুলনায় ছোটনীতি হওয়া সত্ত্বেও বেশি FDI পেয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশের বিনিয়োগে খরার এমন ছবি? ওই আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণ অনুযায়ী আফ্রিকার দেশগুলি মূলত জ্বালানি, খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ ভিত্তিক বড় প্রকল্পে বিদেশি বিনিয়োগ টানতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশ এখনো বিনিয়োগকারীদের কাছে প্রয়োজনীয় নীতির ধারাবাহিকতা এবং ব্যবসার পরিবেশ তৈরির ক্ষেত্রে সমস্যায় রয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে বাংলাদেশের সমস্যা শুধু বিনিয়োগের পরিমাণে নয়, বিনিয়োগের এক বছরে
এফডিআই বাড়লেও তার বড় অংশই পুরনো বিনিয়োগের পুনর্বিনিয়োগ। নতুন শিল্প, নতুন কর্মসংস্থান এবং নতুন প্রযুক্তিগত গ্রিনফিল্ড প্রকল্পের সংখ্যা আশানুরূপ নয়। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসুর রিয়াজের মতে, বাংলাদেশের অক্ষমতার তুলনায় বিদেশি বিনিয়োগ অনেক কম। বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার পরিবেশ উন্নত করা, নীতি স্থিরতা বজায় রাখা, বিদ্যুৎ জ্বালানি সমস্যা কমানো এবং কর সংস্কার প্রয়োজন। প্রতিযোগী দেশগুলির দিকে তাকালেও ছবিটা স্পষ্ট। 2025 সালে ভারত প্রায় $39 বিলিয়ন এফডিআই, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম $20 বিলিয়ন। অথচ বাংলাদেশের বিনিয়োগ $2 বিলিয়ন নিচে। গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতাও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। 2020 সালে রাজনৈতিক পরিবর্তনের পর অনেক বিনিয়োগকারী পরিস্থিতি পর্যবেক্ষণের পথে হাঁটে। যদিও 2025 সালে এফডিআই কিছুটা বেড়েছে, বিশ্লেষকদের মতে তা মূলত আগের কারণে। 2024 সালে ক্ষমতায় আসা বিএনপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশকে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন পরিণত করার লক্ষ্য ঘোষণা করেছে। তবে সেই লক্ষ্য পূরণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যবসার পরিবেশ। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস, বিদ্যুতের সংকট, উচ্চ সুদের হার, জটিল প্রশাসনিক প্রক্রিয়া এবং নীতির অনিশ্চয়তা এখনো বিনিয়োগকারীদের অন্যতম বড় উদ্বেগ। ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রূপালী হক চুতে কোথায় বাংলাদেশ পিছিয়ে আছে তা চিহ্নিত করে নির্দিষ্ট পদক্ষেপ করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন শুধু বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি না, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বাস্তব পরিবেশ তৈরি করা। কারণ বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতা এখন শুধু বড় বাজার থাকলেই হয় না, প্রয়োজন স্থিতিশীল নীতি, সহজ ব্যবসা এবং দীর্ঘমেয়াদী বিশ্বাস। 7.5 বছরের একটা শিশু ধর্ষিত হল। সাহসী মা মামলা করলেন, পুলিশ আসামিকে ধরল, আদালত কিশোর সংশোধনাগারে পাঠাল। এ পর্যন্ত আইনের বই মেনে সব এগুচ্ছিল। তারপরই ঘটল সেই চীনা বিপর্যয়। আসামি সৌদি থেকে ফোনে কেটে টুকরো করার হুমকি দিচ্ছে। দেশে বসে আসামির চাচাতো ভাইরা মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর মা তার 2 মেয়ে সন্তান নিয়ে এখন গৃহহীন, আত্মগোপন করা এক বাস্তুহারা মানুষ। প্রশ্ন হচ্ছে, এটা কোন বাংলাদেশ? বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছিল ঠিকঠাক, কিন্তু রক্ষাকর্তা কে? থানার পুলিশ? তারা মামলা নিয়েছে, আসামি ধরেছে, কিন্তু ভুক্তভোগী পরিবারের যান বাঁচানোর নিরাপত্তা দিতে পারছে না। প্রশাসন? তারা দেখছে আর শুনছে, আর কিছু করছে না। স্থানীয় জনপ্রতিনিধি? সম্ভবত তারাও আসামি পক্ষের দাপটে মুখে কুলু পেটেছেন। রাষ্ট্র ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, কারণ ব্যক্তি উদ্যোগে থানায় মামলা করা গেলেও রাষ্ট্রীয় সুরক্ষা সেই পরিবারটা পাচ্ছে না। তাহলে আমরা কোন আইনের শাসনের কথা বলছি? এটা তো আইনের আগে দুর্বৃত্তের শাসনের বিজয়। যার কাছে পয়সা আছে, প্রবাসী আয় আছে, স্থানীয় দাপট আছে, সেই এখন ভুক্তভোগীকে হয়রানি করবে, আর রাষ্ট্রের তরফ থেকে বলতে কেউ এগিয়ে আসবে না। এটাই যখন রাষ্ট্র কাঠামোর বর্তমান চেহারা, তখন অপরাধীর মাথা আরও উঁচু হয়ে যায়। মামলা হওয়ার পর ভুক্তভোগী পরিবার যদি নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়তে বাধ্য হয়, তাহলে সেই মামলা করে লাভ কি? এটা সরাসরি অপরাধীকে প্রশ্রয় দেওয়ার শামিল। বিএনপি জামাত জমানার কথা বললে অনেকে বলেন নস্টালজিয়ায় ভুগছি, কিন্তু কিশোরগঞ্জের এই ঘটনা প্রমাণ করে সেই জমানার অপরাজনীতি এখনও অমলিন। ক্ষমতায় বসে পরিবর্তনের যে দমভুক্তি করা হয়েছিল, তার বাস্তবতা ভুক্তভোগী এই মায়ের জীবনে এসে ধরা দেয়নি। আইন প্রয়োগকারী সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগের এখনই দায়িত্ব এই বাস্তুচ্যুত পরিবারকে নিরাপত্তা দেওয়া। একই সঙ্গে যে পরিবেশে একজন মামলা করার পর শাস্তি নয়, বরং আরও নিপীড়নের শিকার হন, সেই অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নয়তো কথিত আইনের শাসনের বৃত্তান্ত কেবল কাগজেই রয়ে যাবে, আর শিশু ধর্ষণের শিকার মেয়েগুলো বুঝে যাবে এদেশের সুবিচার। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা বগুড়ায় সামরিক ড্রোন কারখানা গড়তে চলেছে তারেক রহমানের সরকার। তুরস্কের আর্থিক ও প্রযুক্তি সহায়তায় যৌথ উদ্যোগে এই কারখানা গড়ে তোলা হবে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগে অবস্থিত বগুড়া কৃষি যন্ত্রপাতি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। ওই শহর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের জন্মস্থান। সামরিক ড্রোন তৈরির জন্য বাবার জন্মজেলা বেছে নিয়েছেন তারেক রহমান। বগুড়ার সঙ্গে ভারতের সরাসরি কোনো সংযোগ না থাকলেও ঢিলছড়া দূরে পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বৃহস্পতিবার ড্রোন কারখানা তৈরির সিদ্ধান্ত জানানোর পাশাপাশি ঘোষণা করেন, দেশের উত্তর প্রান্তে একটি নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানাটি হবে বগুড়া বিমানবন্দরের লাগোয়া জমিতে। এই কারণে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। অদূরে লালমনিরহাটে সামরিক বিমানবন্দরটি চীনের সহায়তায় নতুন করে চালু করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত হয়ে থাকা ওই বিমানবন্দরটি এশিয়ার বৃহত্তম এবং সেটি ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি থেকে কার্যত ঢিলছড়া দূরে অবস্থিত। নতুন করে ঢেলে সাজা হচ্ছে উত্তর প্রান্তের আরেক শহর ঠাকুরগামের বিমানবন্দরটিও।
তাৎপর্যপূর্ণ হল এইসব তৎপরতায় ভারতের শিলিগুড়ির অদূরে চিকেন নেকের থেকে ঢিল ছোড়া দূরে শুরু করেছে বাংলাদেশ। চিকেন নেক বা একফালি রাস্তা, যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে সমতলের ভারতের মূল যোগাযোগ। ওই অংশে হামলা চালিয়ে উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। সেই কারণে চিকেন নেক ভারতের জন্য যথেষ্ট স্পর্শকাতর। ভারত সীমান্তে ড্রোন কারখানা তৈরির সিদ্ধান্তে সামরিক বিশেষজ্ঞরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের পাশাপাশি তুরস্কের সঙ্গেও বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ছে। চীন ও তুরস্ককে সামনে রেখে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী বোঝাপড়া নয়া মাত্রা পেয়েছে। পাকিস্তানের মন্ত্রী ও সেনা কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন। দুদিন আগে নিউ ইয়র্কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকবির বৈঠক হয়। এর আগে বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক সামরিক কর্তা বাংলাদেশ সফর করে গিয়েছেন। পাকিস্তানে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ কর্তারাও। অন্যদিকে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ৪ জুন থেকে ৩ দিনের সফরে ঢাকা এসেছিলেন। তারেক রহমানের সরকার গঠনের পর হাকান তুরস্কের প্রথম মন্ত্রী, যিনি ঢাকা সফরে এসেছিলেন। ওই সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাকান। বাংলাদেশের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির পিছনে পাকিস্তান, তুরস্ক ও চীনের মদত রয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশকে ঘিরে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে নতুন সেনা ব্যাটালিয়ন চালু এবং অস্ত্র কারখানা তৈরির কার্য চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেজিং সফরে চীনের কাছ থেকে ২৮টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ওই একই মডেলের বিমান ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। গত ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান সেনা ওই বিমানগুলি ব্যবহার করেছিল। এখন বাংলাদেশও একই বিমান কিনে নয় ভারতের দুই প্রান্তে চীনের অস্ত্রের প্রভাব বাড়তে চলেছে। ভারত সরকার বাংলাদেশের এই তৎপরতা নিয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বাংলাদেশের এই সামরিক তৎপরতার পেছনে চীন, পাকিস্তান ও তুরস্কের মদতের বিষয়টিও নয়াদিল্লির কূটনৈতিক ও সামরিক দিক